এসে খানিকক্ষণ সময় কাটানোর জন্য খুব ভালো। তো এই বৃষ্টিতে ভিজে যদি গরম গরম ভাত পাওয়া যায় তাহলে আর কথাই নেই। এখানে একটা পার্ক রয়েছে, ট্রোগন ইকো পার্ক। আর দেখো এখানে 4 জন কিন্তু থাকা যাবে, বড় ঘর। কিন্তু আজকের আমি তোমাদের দেখাবো স্লিপিং রবীন্দ্রনাথ ঠাকুর। হাতে সময় খুব অল্প, তার মধ্যেই ট্রিপটা কমপ্লিট করতে হবে, বাজেটও খুব কম। তাহলে অহলদারা ভিউ পয়েন্ট কিন্তু একদম বেস্ট অপশান। এই ভিডিওতে বলবো অহলদারাতে আসবে কী করে, কত টাকা খরচা পড়বে, কোথায় থাকলে সবথেকে বেস্ট ভিউ পাবে, আর কিভাবে প্ল্যানিং করবে এই পুরো ট্রিপটা, সেই গল্পটা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারোর পছন্দ জমজমাট দার্জিলিংয়ের ম্যাল বা গ্যাংটকের এমজি মার্গ, কারোর বা নির্জন নিস্তব্ধ পাহাড়ি গ্রাম। তবে দুটোরই আলাদা সৌন্দর্য রয়েছে। এবারে আমরা বেছে নিলাম নীল আকাশ, সবুজ চা বাগান আর ঠান্ডা বাতাস, তার সঙ্গে সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এইরকম একটা লোকেশন পেতে গেলে একদিনের ছোট্ট ট্রিপে অহলদারা। আজকের এই ভিডিওটা আমরা শুরু করলাম সেবক কালী মন্দির থেকে। অহলদারা কীভাবে যাবে, কোথায় থাকবে, কত খরচা পড়বে, পুরো ডিটেলস থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। তো চলো আজকে এখান থেকে আমাদের জার্নি শুরু করি, আর রাস্তা যেতে যেতে যতগুলো সাইট সিন রয়েছে পুরো ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। সকাল প্রায় 9:30, শিলিগুড়ি থেকেই গাড়ি বুকিং করা। আর আমরা সংখ্যায় মোট 5 জন গাড়িতে একের পর এক ব্যাগগুলো সাজিয়ে বেরিয়ে পড়লাম অহলদারার উদ্দেশ্যে। হ্যাঁ, আগেরবারের জার্নিটা বাইকে করে একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপের মতো ছিল, তবে এবারে আর বাইকে নয়, সিটংয়ের গোপাল দাজুর সুমো গোল্ডে বসে আজকের আমরা বেরিয়ে পড়লাম অহলদারার উদ্দেশ্যে। গাড়ির ভেতরে বসে থাকলে একটু বোর লাগবে, অতটা অ্যাডভেঞ্চারাস ফিল হয় না। কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা লাটপাঞ্চারের রাস্তা দিয়ে যাচ্ছি। মানে প্রত্যেকবারই আমরা বিরিকধারা হয়ে সিটং হয়ে তারপরে অহলদারা পৌঁছাই, কিন্তু এবারে রাস্তাটা অন্য। এখানকার রাস্তাটা একটু চওড়া, কিন্তু মাঝখানে 2-1 জায়গা বেশ ভালোই ভাঙা রয়েছে। মানে এর থেকে অহলদারার সিটংয়ের রাস্তাটা একটু ভালো। তবে এই রাস্তা কিন্তু শর্টকাট বলা যেতে পারে, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব অহলদারার কাছাকাছি। তো সকালে যখন বেরোই তখন ভালোই রোদ ছিল, কিন্তু এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে একটা পার্ক রয়েছে, ট্রোগন ইকো পার্ক। তো লাটপাঞ্চার কিন্তু এর আগে সিটংয়ের থেকেও ফেমাস ছিল বিকজ অফ ইটস বার্ডস। এখানে কিন্তু প্রচুর বার্ড ফটোগ্রাফি করা যায়। হর্নবিল তো রয়েছে, তার সঙ্গে ট্রোগন বার্ডও এখানে কিন্তু পাওয়া যায়। তো যদি তোমরা ওয়াইল্ড লাইফ টাইপের বার্ড ফটোগ্রাফি করতে চাও তো ডেফিনেটলি লাটপাঞ্চার হয়ে অবশ্যই যেতে পারবে। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, শুরু হয়ে গেছে বৃষ্টি। আর তার সঙ্গে সঙ্গে পার্কটা একটু ছোট্ট করে তোমাদের ঘুরে দেখাই। যদি লাটপাঞ্চার হয়ে যাও তো এই পার্কটা একবার ঘুরে যেতে পারো। আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে পাখিও দেখতে পাবে। আগে এই পার্কে ভালোই ভিড় হতো, কিন্তু এখন খুব বেশি ট্যুরিস্ট এখানে আসে না। তো দেখো পুরো পাতায় ঘেরা, আর এখানে অনেকগুলো জায়গা রয়েছে, বসার জায়গাও করা রয়েছে, সুন্দরভাবে সাজানো জায়গাটা, যেটা আমি এক্সপেক্ট করিনি যে এই লাটপাঞ্চারের রাস্তায় এরকম একটা পার্ক পাবো। তো এখন আমরা লাটপাঞ্চারের ভিউ পয়েন্টে পৌঁছেছি। ভিউ পয়েন্ট মানে ছোট্ট একটা পার্ক রয়েছে। আর ইন্ট্রোডিউস করাই আমাদের হানিমুন কাপল, যাদের জন্য স্পেশালি এই ট্রিপটা অর্গানাইজ করেছি, মানে অ্যারেঞ্জ করেছি খুব অল্প সময়। তো নতুন বউ দীপায়ন আর পূজা 4 জনে মিলে আজকের আমাদের এই ট্রিপ। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু অহলদারা ভিউ পয়েন্টে বৃষ্টি হলে কিন্তু একটু চাপের রয়েছে। তো চলো এখানে বেশি সময় নষ্ট করবো না, কারণ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখা যায় এখান থেকে আধা ঘন্টা 40 মিনিট লাগবে অহলদারায় পৌঁছাতে। আর সেখানে বৃষ্টি ভেজা অহলদারা কেমন ভিউ হয় সেটা তোমাদেরকে দেখাবো। শিলিগুড়ি থেকে অহলদারা প্রায় 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা। তবে এবারে শিটং হয়ে নয়, আমরা যাচ্ছি লাটপাঞ্চার হয়ে, যেটা পাহাড়ি পাখিদের অন্যতম বাসস্থান। শিটংয়ের আগে ফেমাস ছিল এই লাটপাঞ্চার, তবে কমলা লেবুর লোভে শিটংয়ের চমকটা একটু বেশি নজর কেড়েছে পাহাড় প্রেমীদের। তবে যারা পাখি দেখতে ভালোবাসো আর বিরল পাখির সন্ধান চাও তারা অবশ্যই আসতে পারো লাটপাঞ্চারের রাস্তা দিয়ে। ভাগ্য ভালো থাকলে এখানে হর্নবিলেরও দেখা মেলে। তাই সিটং ফেলে লাটপাঞ্চারের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম অহলদারার দিকে। তো লাটপাঞ্চারেও কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে যেখানে সময় কাটানো যাবে। তো এখানে একটা রক ক্লাইম্বিং এরিয়াও রয়েছে, যারা রক ক্লাইম্বিং করতে ভালোবাসো তো এখানে একটা পয়েন্ট কিন্তু আছে, যে পাহাড়ে ওঠারও একটা জায়গা করা রয়েছে। আর আমরা সোজা যাব। তো বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে, বাইরে দাঁড়ানো যাবে না। তো নেক্সট টাইম এলে আরও ডিটেলসে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই লাটপাঞ্চারটা স্পেশালি। জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে। তো চলো এখান থেকে বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই অহলদারার দিকে। তো লাটপাঞ্চার হয়ে আমরা চলে এসেছি অহলদারা ক্রসিং পয়েন্টে। ক্রসিং পয়েন্ট এই জন্য বলছি কারণ এখান দিয়ে সোজা গেলেই অহলদারা ভিউ পয়েন্ট, যেটা একদম কাছে। আর পিছন থেকে এলে সিটং, এই রাস্তা দিয়ে কিন্তু সিটং হয়ে এলে এই রাস্তা দিয়ে। আর তার সঙ্গে সঙ্গে ওপরে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু কার্শিয়াংও বেরোনো যায়। মাঝখানে সেই সালামান্ডার লেকও রয়েছে, যেটা ডেফিনেটলি এই সময় শুকনো হবে। তো সালামান্ডার লেকের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখবে। ওটা একটা দারুণ ছোট্ট একটা লেক, যেটা শুধুমাত্র বর্ষার সময় ওই লেকটা দেখা যায়, আর বাকি সময় শুকনো থাকে।
তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো এইখান থেকে বোর্ডটা দেখে নাও, আমরা এখন অহলদারার মধ্যে রয়েছি, যেটা সামনেই 0.3 কিলোমিটার। এর সঙ্গে সঙ্গে নামথিন পোখরি, যেটা সালামান্ডার লেক, তার সঙ্গে সিটং, বিরিক, কালীঝোড়ার ডেসক্রিপশন দেওয়া রয়েছে এই বোর্ডে। তো আমরা এলাম এই রাস্তা দিয়ে, যেটা লাটপাঞ্চার হয়ে, আর এটা হলো কার্শিয়াং যাওয়ার রাস্তা ওপর দিয়ে সিটং 2 হয়ে, আর এইটা সিটং 1 হয়ে, যেটা বিরিক ধারার রাস্তা, এটা দিয়ে কিন্তু আসতে পারবে। তো এটা হচ্ছে 4 মাথার মোড়, আর আমরা আস্তে আস্তে এগিয়ে এটা দিয়ে যাব অহলধারা ভিউ পয়েন্টে। গাড়ি থেকে নামতে পারছি না, বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে এই সময়, মানে ঠান্ডার সময়, ঠান্ডা যেহেতু শেষের পথে, তাও এতটাই বৃষ্টি হচ্ছে যে গাড়ির মধ্যে বসে থাকতে হচ্ছে। তো একটু বৃষ্টি কমুক, কারণ এই বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগার একটা ভয় রয়েছে। তো হোমস্টে থেকে দিদিরা চলে এসছে নেওয়ার জন্য, ব্যাগগুলো চলে গেছে হোমস্টেতে। আমরা বৃষ্টি কমলে এখান থেকে বেরোতে পারবো। তো গাড়ি থেকে নেমে ফাইনালি হোমস্টের দিকে। তো এখানে দেখো অনেকগুলো কিন্তু হোমস্টে রয়েছে, যতগুলো হোমস্টে রয়েছে প্রত্যেকটার নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি অহলদারা আসতে চাও, তো আমরা সানরাইজ হোমস্টেটাই চুজ করেছি, যেটা এখান দিয়ে যেতে হবে টি গার্ডেনের মধ্যে দিয়ে। তার আগে এই হোমস্টেটাও কিন্তু খুব সুন্দর হোমস্টে, এর ভিউটাও খুব সুন্দর, আর এটাই সব থেকে ওল্ডেস্ট। আর নিচে গেলে আমাদের হোমস্টেটা পাবো। তো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এখানে এসেই ফটো তোলা শুরু। এখন ফটো তোলার জন্য অনেক জায়গা রয়েছে, আর আমরা এই টি গার্ডেনের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে নেমে এই হলো আমাদের হোমস্টে। লাস্ট টাইম যখন আমরা অহলদারা ঘুরতে এসেছিলাম বাইক নিয়ে, তো তখন এখানে কিন্তু আধা ঘন্টার বেশি থাকতে পারিনি, আধা ঘন্টা থেকেই আবার ব্যাক করতে হয়েছিল। তখনই ঠিক করেছিলাম যে এবারে এলে অহলদারা অবশ্যই স্টে করব। শিলিগুড়ি থেকে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, রাস্তায় অনেক বেশি ভিউ পয়েন্ট পাওয়া যাবে না, কিন্তু ডাইরেক্ট এখানে এসে এখানকার যা ভিউ না, জাস্ট মন ভরিয়ে দেবে। তো চলো আমাদের হোমস্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো সানরাইজ ভিউ হোমস্টে, যেটা একদম চা গাছের মধ্যে দিয়ে যেতে হবে। উপরে আরেকটা হোমস্টে রয়েছে, ওইটারও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, মানে দুটো অপশান থাকাই ভালো। অনেক সময় এগুলো খালি থাকে না, একদম সিজনে কিন্তু পুরো বুক থাকে। তো বর্ষার সময় অহলদারা কিন্তু আসার প্ল্যান করো না, বর্ষার সময় রাস্তা খুবই খারাপ থাকে, আর আস্তে আস্তে এই রাস্তায় আসতে হবে। আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের হোমস্টে সানরাইজ ভিউ পয়েন্ট। এই হোমস্টেটা কিন্তু এখানকার নতুন হোমস্টে, আর জানলা খুললেই সুন্দর ভিউ পাওয়া যাবে, কিন্তু এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না। এখানে চেয়ারও রয়েছে, আর দেখো এখানে 4 জন কিন্তু থাকা যাবে, বড় ঘর। তো বাইরেরটা এইরকম, উপরে চায়ের বাগান দিয়ে হেঁটে হেঁটে আমরা এসেছি। এই উপরে যে হোমস্টেটা, এটাও রয়েছে একটা, আর তার পাশে কিন্তু নতুন করে অনেকগুলো হোমস্টে করা হচ্ছে। তো পাশাপাশি দুটো রুম নিয়েছি। সকাল থেকে মনে হচ্ছিল ঠান্ডা নেই ওপরেও, কিন্তু এক পশলা বৃষ্টি হওয়ার পরে ভালোই ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। আর আমরা যখন সান্দাকফু গেছি বা যারা ফালুট গেছে, ওখান থেকে স্লিপিং বুদ্ধা অনেকেই দেখে কথা বলে, স্লিপিং বুদ্ধা। কিন্তু আজকের আমি তোমাদের দেখাবো স্লিপিং রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা তোমাদের দেখাবো। তো এখান থেকে দেখো আমার পিছনে একটা কার্ভ দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখাই। তো এই যে কার্ভ দেখতে পাচ্ছ, এটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মতন লাগে, এখানে নাক আর এই পাশে দাড়ি রয়েছে। তো এইটা স্লিপিং রবীন্দ্রনাথ ঠাকুরও বলা যেতে পারে। এখানকার মানুষ অনেকে বলে যেটা মানে স্লিপিং রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ। তো এটা কিন্তু একটু অদ্ভুত লাগলো, আর দেখেও কতটা সেরকমই মনে হচ্ছে, যদি জুম করে দেখো তো কতটা সেরকমই মনে হচ্ছে। একটা উঁচু নাক, একটা দাড়ির আকৃতি রয়েছে, আর দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন কেউ একজন এখানে ঘুমাচ্ছেন। তো এখান থেকে এখনও বৃষ্টি কমেনি। তো আমরা এই পিক পয়েন্টে যাব, তার আগে এখানে একটা ছোট্ট পয়েন্ট রয়েছে, এখানেও দাঁড়ানো যাবে। তো আগে লাঞ্চ করে আসি, তারপর এই জায়গাগুলোকে একের পর এক ঘুরিয়ে দেখাবো। তো চলে এসছে আমাদের খাবার, স্টিলের থালা। যদিও এটা হোমস্টে, মানে সব কিছু ঘরোয়া ব্যাপারই রয়েছে, খাবার দাবার সেরকম একদম লাইট। হ্যাঁ ঠিক আছে। তো এই বৃষ্টিতে ভিজে যদি গরম গরম ভাত পাওয়া যায় তাহলে আর কথাই নেই। তো সাদামাটা বাঙালি খাবার দাবার, মানে নেপালি খাবার দাবার, কিন্তু বাঙালি আনায় বানানো। এখানে আলু ভাজা রয়েছে, তার সঙ্গে বাঁধাকপির না আনবো না, বাঁধাকপি রয়েছে, আর এর সঙ্গে ডিম ভাজা, চিকেন রয়েছে। আজকের অহলদারাতে কিন্তু অনেকটা সময় পেয়েছি ঘোরার জন্য। এখানে অনেকগুলো পিক আছে ছোট ছোট, এই একটা ছোট্ট পিক জঙ্গলের মধ্যে দিয়ে। তো আগের বারে এসে কিন্তু এখান থেকে ঘুরে গেছিলাম, সময় পাইনি, কিন্তু এখন এই ছোট্ট পিকটায় উঠবো, যেখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পয়েন্ট রয়েছে, দারুণ জায়গাটা লাগছে। আর আমাদের সঙ্গে একটা ছোট্ট পার্টনার এসছে, আয় কালটু। এই দেখো পাহাড়ি চিতা। তো এই হলো অহলদারার বেশ কিছু পয়েন্ট, যেখানে এলে একদম ফাঁকা, কেউ কোথাও নেই। আর আজকের এমনিতে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হলো, কিন্তু এই পিকগুলো ছোটো ছোটো পিক, যেগুলো
এসে খানিকক্ষণ সময় কাটানোর জন্য খুব ভালো। তো এখানে ভেবেছিলাম যে সন্ধ্যেবেলায় অনেক ছবি তুলবো আর তার সঙ্গে সঙ্গে প্রচুর ড্রোন শট রেকর্ড করবো, সেটা পসিবল হলো না। তো সেটার জন্য আবার সকাল পর্যন্ত ওয়েট করতে হবে। এখন প্রায় 5:30 বেজে গেছে, 5:30 মানেই পাহাড়ে বেশ ভালোই সন্ধে। আর তোমরা যদি অহলদারা আসতে চাও, বেস্ট দুটো হোমস্টের অবশ্যই তোমাদের নাম্বার দিয়ে দেবো, একটা সানরাইজ আর একটা হচ্ছে গুরুং হোমস্টে। দুটোরই নাম্বার এই ভিডিওতে শেয়ার করে দেবো। রাতের পাহাড় একেবারেই শান্ত, হোমস্টের কয়েকটা লাইট ছাড়া বাকি সবটাই ব্ল্যাকআউট। সন্ধেবেলা রুমে বসেই চার পকোড়া আর পুরানো দিনের গল্প শেষ হতেই ডিনার। এখানকার ডিনারে ছিল পাহাড়ি চিকেন, আলু ভাজা আর রুটি, যেটা জমিয়ে খেলাম সবাই মিলে। তো এখন ঘড়িতে প্রায় 9:30, আমরা ডিনার কমপ্লিট করলাম। ডিনারটা সাদামাটা ছিল কিন্তু ভালোই লাগলো। পাহাড়ি মুরগির ঝোল, আলু ভাজা দিয়ে রুটি। তো সেটা খেয়ে রুমে বসতে ইচ্ছা করছিল না। আর এখানে বনফায়ার করার কিন্তু আজকে কোনো সুযোগ নেই, কারণ এক তো বৃষ্টি হয়েছে, কাঠগুলো ভিজে, আর দ্বিতীয় কথা এখনও হালকা হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। তো রুমের মধ্যে বসেই গল্পগুজব করেই কাটাতে হলো। আর ডিনার কমপ্লিটের পরে আর বিশেষ কোনো এন্টারটেনমেন্ট এখানে নেই, সব রীতিমতো নিস্তব্ধ। দূরে কিছু লাইটস দেখা যাচ্ছে। যদি অহলদারার ভিউ দেখতে হয়, যেটা আমরা মিস করেছি আজকের বিকালের ভিউ, সেটা কিন্তু কালকের আর্লি মর্নিংয়ের ভিউটা তোমাদেরকে দেখাবো, যে জন্য অহলদারা এত ফেমাস এখানকার পাহাড়ের ভিউয়ের জন্য। তো চলো আজকের বেশি রাত না করে এখানে গুড নাইট বলতে হবে, আর কালকে সকালে উঠেই সেই অহলদারার ভিউ। এখন সকাল 7টা, আর আস্তে আস্তে আমরা কটেজ ছেড়ে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তবে আজকেরও মেঘের অবস্থা খুব একটা সুবিধাজনক নয়, কারণ চারিদিকে মেঘ। আর অহলদারার যে ভিউ পয়েন্ট, সেটা আজকের কতটা পরিষ্কার দেখা যাবে সেটা নিয়ে আমারও একটু ডাউট রয়েছে। তো অহলদারা ঘুরতে এলে অহলদারার যে 360 ভিউ পয়েন্ট, এটাই কিন্তু সবথেকে আকর্ষণীয় এখানকার। তবে যদি আকাশ মেঘলা না থাকে তবেই সেই ভিউটা দেখা যাবে। তো এবারে তোমাদের হোমস্টের ব্যাপারে বলি। দেখো এখানে 4 থেকে 5টা বড় হোমস্টে রয়েছে, মানে অহলদারা ভিউ পয়েন্টে। আর দুটো হোমস্টে, যেটা মেন সেটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট, আর এটা হলো পদম গুরুং হোমস্টে। এই দুটো হোমস্টে থেকে কিন্তু সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। তো আমরা সানরাইজ হোমস্টেতে ছিলাম, কারণ লাস্ট টাইমে এসেও সানরাইজ থেকে কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে পদম গুরুংটা একটু কিন্তু সানরাইজের থেকে রুম হিসাবে, খাওয়া দাওয়া হিসাবে একটু বেটার। তবে সানরাইজের ভিউ পয়েন্টটা অনেকটা ওয়াইড। পদম গুরুমেরও ভালো, খারাপ নয়। তবে যদি কম্পেয়ার করা যায়, তো যদি ভালো খাবার আর একটু ভালো অ্যাম্বিয়েন্স চাই, তাহলে কিন্তু পদম গুরুম হোমস্টে বেস্ট। আর যদি গ্রুপে আসো বা একটু বেশি স্পেস লাগে, তাহলে কিন্তু সানরাইজ হোমস্টে সেটাও খুব ভালো। তো দুটোই হোমস্টের নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। রুম সংখ্যা কিন্তু খুবই কম, তো একটু আগের থেকে কিন্তু বুকিং করতে পারো। অ্যাভারেজ যদি খরচার কথা বলি, তাহলে মোটামুটি 1500 থেকে 1600 পার হেড এখানে কিন্তু চার্জ নেয়। আর যদি গ্রুপে আসো, মানে একটা রুমে 4 জনের জন্য জায়গা রয়েছে, যেটা শুরুতে দেখিয়েছি, তো 4 জনের গ্রুপে এলে কিন্তু পার হেড 1100 টাকা পর্যন্ত ভাড়া এরা নিতে পারে, ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডিং। তো এই হলো এখানকার খরচা। বাকি আমরা যে গাড়িতে করে এসেছি, আমরা যেমন এনজেপির থেকে ডাইরেক্ট শিটং বা অহলদারা পর্যন্ত এসেছি, তো আমাদের নর্মাল গাড়িতে 3500 করে ভাড়া নিয়েছে, মানে দুদিনের জন্য 3.5 7,000 টাকা। তো এইটা বাজেট রাখতে হবে। আর যদি ইনোভা ভাড়া করো, তাহলে 3.5-এর জায়গায় সেটা 4 থেকে 4,500 পড়তে পারে। তবে 4-এ নেগোসিয়েবল, মানে দুদিনের জন্য 4 8,000 টাকা কিন্তু গাড়ি ভাড়া পড়বে। আজকের এই ছোট্ট অহলদারা ট্রিপ শেষ করলাম। এই ট্রিপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কিছু জানার থাকলে সেটাও লিখবে, আমরা খুব তাড়াতাড়ি তার রিপ্লাই দিয়ে দেবো। যদিও এবারের ট্রিপে কিন্তু পুরোপুরি বৃষ্টি ছিল, মেঘ ছিল, তাই অ্যাকচুয়াল যে অহলদারা 360 ভিউ, সেটা খুব বেশি আমরা এক্সপ্লোর করতে পারিনি। তাও ওভারঅল এই জার্নিটা খুব সুন্দর ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরে দেখা হবে নতুন আরেকটা জায়গায়, নতুন আরেকটা গল্প নিয়ে।